মা, আমি সব কাজ করে ফেলেছি, আর তোমার যা যা লাগবে তাও ঘরে এনে রেখেছি। একটু বিছানা থেকে উঠে নিয়ে নিও। আমি যত তাড়াতাড়ি পারি কাজ শেষ করে চলে আসবো তোমার কাছে। প্রতিদিন তো কাজ করিস মা, আমার শরীরটা মোটেই ভালো লাগছে না। তুই না হয় আজ আমার কাছেই থাক, তাহলে আমার একটু ভালো লাগবে। থাকবো কি করে মা? জমিদার গিন্নিকে তো আগে থেকে কিছু বলা হয়নি। এভাবে হঠাৎ কাজে না গেলে উনিও তো কাজ একা করে উঠতে পারবে না। আজ যাই, আগামীকালেরও কিছু কাজ করে ছুটি নিয়ে আসবো। তারপর কাল তোমার কাছে সারাদিন বসে গল্প করব। ঠিক আছে মা, তাহলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। তোমাকে এমন অবস্থায় রেখে আমারও কাজে যেতে ইচ্ছে করে না মা, কিন্তু কাজে না গেলে দুজনকে না খেয়ে মরতে হবে। আবার টাকার অভাবে তোমার কোনো ওষুধও হয়তো কিনতে পারবো না। এমনি টানাটানির সংসার, তার মধ্যে কাজটা না থাকলে বেঁচে থাকার আর কোনো পথ থাকবে না। তোমার এই হতভাগিনী মেয়েটা তোমাকে অত কষ্ট করতে দিতে পারবে না। কিরে লতা, আজ তো দেরি করে এলি। জানিস তো বাড়িতে কত কাজ, আর তুই ছাড়া আমি একা একা কাজ সামলাতে পারি না। তাও এমন দেরি কেন করলি বলতো? আসলে গিন্নিমা, আমার মা বেশ অসুস্থ, তাই সকালে বাড়ির কাজগুলো করে তারপর তার সব গুছিয়ে দিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে। আমি ছাড়া তো মায়ের কেউ নেই যে করে দেবে। সারাদিনে তো কেউ মায়ের পাশে থাকবে না। কাল থেকে সকাল সকাল ওসব কাজ করে এখানে তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা, তাই করিস। নে, এখন কটা খেয়ে তারপর কাজ কর দেখি। তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু খাসনি। আমার মায়ের পর আপনি একমাত্র মানুষ যে আমাকে এতটা বোঝেন। এছাড়া পৃথিবীতে আমার মতো হতভাগিনীকে বোঝার আর কেউ নেই। অল্প বয়সে স্বামীকে হারিয়ে মায়ের ঘাড়ে বোঝা হয়ে পড়ে থেকে মানুষের শুধু কটু কথা আর অবহেলাই পেয়েছি। মা শুধু মুখ ফেরাতে পারেনি। এই দেখুন কি সব আবোল তাবোল বলছি আমি। ওসব নিয়ে মন খারাপ করিস না। আল্লাহ ঠিক একদিন তোর উপর মুখ তুলে চাইবেন। এখন তুই খেয়ে কাজে হাত লাগা দেখি। সকাল হয়েছে সেই কখন, এখনো এক কাপ চা পেলাম না। সব কি করে বুঝি না আমি। কোথায় সব? আবার চা কি দেবে, নাকি আমি বাইরে কাজে চলে যাব? একটু অপেক্ষা করো, লতা চা নিয়ে আসছি। এত বেলা হয়েছে আর ও এখন চা নিয়ে আসবে? এত বেলা কি করলো তাহলে? তুমি কিছু বলনি? বেচারির মা অসুস্থ, তাই আসতে একটু দেরি হয়েছে। আসার পর আমি আবার কটা খেতে দিয়েছি, তাই একটু দেরি হলো। একটা দিন তো, একটু মানিয়ে নাও। তোমার এসব দেখলে আবার ভীষণ রাগ হয়ে যায়। এসব ছোট লোকদের সাথে এভাবে মেশার কোনো কারণ আমি দেখি না। যাই হোক, আজ আর চা খাওয়ার মন মানসিকতা নেই। আমি যাচ্ছি কাজে। তুমি তোমার ওসব চাকর বাকরদের খাওয়ানো নিয়ে ব্যস্ত থাকো। মানুষের কাছে আর কত ছোট হতে হবে আমাকে, আর কত অপমানিত হব? আমি কি এমন অপরাধ করেছিলাম যে এত কষ্ট পেতে হচ্ছে? আমার যে আর এত অপমান সহ্য হয় না। এই মানুষটা এত এত মানুষের মাঝে থেকেও কেন যে মানুষে উঠতে পারে না, আমি বুঝি না। কিরে, তুই এখানে দাঁড়িয়ে এভাবে কাঁদছিস কেন? ও, বুঝতে পেরেছি, তোদের জমিদারের কথা শুনে মনে কষ্ট পেয়েছিস। তুই তো জানিস উনি একটু অমন মানুষ। মানুষের সাথে উনি নরম করে কথা বলতে পারে না। তাই এটা নিয়ে আর মন খারাপ করিস না। আয় আমার সাথে রান্নাঘরে। দুপুরের খাবারটা আবার সময় মতো না পেলে আজ আর রক্ষা থাকবে না। মা, এ কি লতা, তুই কি এই বাড়িতে শুধু মায়ের পেছন পেছন বসে থাকার জন্যই আসিস নাকি? খালি মায়ের পেছনে বসে থাকবি, কাজ করিস আর না করিস, দিন শেষে খাবার আর মাস শেষে টাকা নিয়ে যাস। কাজের দিকে কি তোর কোনো খেয়াল নেই? এসব কি কথা তিথি? লতা কেন আমার পেছনে বসে থাকবে? ও যে এখানে বসে কাজ করছে তুই কি তা চোখে দেখতে পাচ্ছিস না? এই তো সামান্য করে তরকারি কাটছি, বাকি রান্না তো তুমি করছো মা। তাহলে তুমি কি ওইটুকু কাজ করে নিতে পারবে না? এই, তুই এখন এখানে বসে আছিস? আমার ঘর অগোছালো হয়ে আছে, গিয়ে গুছিয়ে দিয়ে আয়। যা বলছি এখনই। তোর একই ব্যবহার তিথি। আমি যত তোর ব্যবহার দেখছি তত অবাক হয়ে যাচ্ছি দিন দিন। এতদিন তোর বাবার এমন ব্যবহারে আমি বিরক্ত ছিলাম, আর এখন তোর কাজ করাতে হবে এসে ভালোভাবে বলতি, ও করে দিত। এমন ব্যবহার করার কোনো দরকার ছিল? বলার সাথে সাথে দেখো তোর কাজ করতে চলে গেছে। ও যে কেমন কাজ করে তা আমি জানি। এসব মানুষের সাথে তুমি এভাবে মেশো বলি বাবা তোমাকে ছোট লোক বলে। নিজের রুচি বদলাও মা।
অমন রুচির কোনো দরকার নেই আমার, তুই এখন যেতে পারিস। মা লতা, কেবল তো এলি, এখনই এমন তাড়াহুড়ো করছিস কেন? কি হয়েছে তোর? রান্না করতে হবে মা, ঘরে তো কোনো খাবার নেই। কেন, আজ জমিদার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে আসিসনি? না মা, কোনো খাবার আজ বেঁচে ছিল না। তুমি একটু শুয়ে থাকো, আমি রান্না করে আনছি এখনই। মেয়েটা তার মায়ের কাছ থেকে লুকানোর চেষ্টা করছে, কিন্তু আমি ওর চোখ মুখ দেখে ঠিকই বুঝেছি ও আজ কারো থেকে কষ্ট পেয়েছে। ওপরওয়ালা, তুমি আমার এই সরল মেয়েকে একটু সুখ দাও, ওকে একটু ভালো থাকার তৌফিক দান করো। গতকাল এত করে বলার পরও কি তো লজ্জা হয়নি? এত কাজ থাকতে খালি মায়ের পিছন পিছন বসে থাকছিস। দেখ তিতি, ওর সাথে তুই আর একবারও এভাবে কথা বলবি না। ওকে আমি আমার এখানে কাজ করতে বলেছি বলেই ও এখানে কাজ করছে। তোর কোনো কাজ দরকার হলে বল, ও করে দিবে, কিন্তু এভাবে কথা বলবি না। জানি না এই কথার জন্য কবে কি হয়ে বসে। হয়েছে মা, আমাকে আর তোমার জ্ঞান দিতে হবে না। এই যে আমার সাথে আয়। এই দেখ, গত রাতের ঝড়ে আমার বাগানটা কেমন হয়ে গেছে। গাছগুলো ঠিক করে পরিষ্কার করে দে। আমাকে একটু সাহায্য করো মা, আজ কদিন হলো আমি না খেয়ে আছি। দয়া করে আমাকে একটু সাহায্য করো। আপনি একটু বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। তোর এত বড় সাহস, আমার কাজ বাদ দিয়ে তুই এই ভিখারিকে খাবার দিতে যাচ্ছিস? খালি কাজে ফাঁকি দেওয়ার ধান্দা, নিজেও আমাদের সব খেয়ে নিয়ে উজাড় করে দিচ্ছিস। আবার এখন রাস্তা থেকে মানুষ ডেকে এনে তাদেরও দিচ্ছিস। তুই এটা তো নিজের বাড়ি মনে করেছিস? ঠিক আছে, আমাকে কিছু দিতে হবে না, কিন্তু তুমি ওর সাথে এমন ভাবে কথা বলো না। আমি ওর সাথে কিভাবে কথা বলবো সেটা কি আপনার থেকে শিখবো? এই ছোট লোকরা নিজেদের যে কিভাবে কে জানে। আপনি এখনই এখান থেকে বেরিয়ে যান বলছি। তোমার খুব বেশি অহংকার, আর তোমার মনে অনেক হিংসা। তোমার এই হিংসার জন্য তুমি পস্তাবে, আর তুমি অনেক পুরস্কার পাবে মা। কষ্ট পেও না, ওপরওয়ালা তোমাকে রহমত দান করবে। তুমি অপেক্ষা করো। সেই রাত থেকে হঠাৎ করে তিথির গায়ে বড় বড় ফোসকা উঠতে থাকে। মা, বাবা, আমাকে বাঁচাও, আমার শরীর জ্বলে যাচ্ছে। মা, আমাকে বাঁচাও। হঠাৎ করে তোর কি হলো? এমন কেন হলো? এসব কি হচ্ছে? আমার মেয়ের একই হলো। এখন এত রাতে কি বা করবো আমি? মা, একটু শান্ত হো। সকাল হলে কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসবো, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি যে আর সহ্য করতে পারছি না, মনে হচ্ছে আমি এখনই মরে যাব। আমাকে তোমরা বাঁচাও, আমার খুব কষ্ট হচ্ছে। ছটফট করতে করতে কোনো রকমে তার রাতটা কাটে। জমিদার সাহেব, অনেক পরীক্ষা করে দেখলাম আপনার মেয়ে কোনো সাধারণ রোগ হয়নি, এক বিরল রোগ। এর কোনো ওষুধও নেই। এসব কি বলছেন কবিরাজ মশাই? কি এমন রোগ যার কোনো ওষুধ নেই? হ্যাঁ গিন্নিমা, ওর অভিশাপ লেগেছে, যার কোনো সাধারণ ওষুধ নেই। শুধু একটি মাত্র উপায়ে তাকে বাঁচানো সম্ভব, তাছাড়া আর কোনো পথ নেই। কি সেই পথ, সেটাই বলুন। সেটা কোনো সহজ কিছু নয়। লাল পাহাড়ের নিচে পাশাপাশি 3টি জাদুর পুকুর রয়েছে। সেই পুকুরে একজন নিষ্পাপ মানুষকে নেমে ডুব দিতে হবে, তার সাথে উঠে আসবে জড়িবুটি। সেই 3 জাদুর পুকুর থেকে সেই জড়িবুটি এনে বেটে তার রস ওকে খাওয়াতে হবে।
কিন্তু সমস্যা হলো, যে ওই জড়িবুটি আনতে যাবে সে যদি কোনো পাপী হয় তবে সে আর বেঁচে ফিরতে পারবে না। এত নিষ্পাপ তো আমিও না, তাহলে আমি তো পারবো না। গিন্নি, তাহলে তুমি যাবে? আমিও তো অত নিষ্পাপ নই। তোমরা কেউ আমার জন্য যাবে না, আমি বুঝতে পারছি। তোমরা মারা যাওয়ার ভয়ে ওখানে যাচ্ছ না। ঠিক আছে, তোমাদের কাউকে যেতে হবে না, আমি নিজেই মরে যাব। আমি যাব, আমি মরে গেলেও কিছু হবে না। আমার এই জীবন থাকা না থাকা সমান কথা। তাই ওই জড়িবুটি আনতে আমি যাব। লাল পাহাড়ের নিচে থাকা সে জাদুর 3 পুকুরে যায় লতা। এটা মনে হচ্ছে তামার জাদুর পুকুর। আগে আমি এটাতেই ডুব দেব। আল্লাহ, আমি যদি বেঁচে না থাকি তুমি আমার মাকে দেখো। এছাড়া আমার আর কিছু চাওয়ার নেই। এ কি, আমি তো বেঁচে আছি। শোনো মেয়ে, তুমি একেবারে নিষ্পাপ, তাই আমার পক্ষ থেকে ওই বাক্স তোমার উপহার। ওই বাক্সের কাছে করে যে জিনিস চাইবে তাই পাবে। তোমাকে অনেক ধন্যবাদ জাদু পুকুর। এবার তাহলে রূপার পুকুরে ডুবতেই। শোনো মেয়ে, ওই বক্সের কাছে তুমি যা খাবার চাইবে তাই পাবে। তোমাকেও অসংখ্য ধন্যবাদ। এবারে সোনার জাদুর পুকুরে ডুব দেব। তুমি এই বক্সের কাছে যত সোনা চাইবে তাই পাবে। তোমাকে অনেক ধন্যবাদ। আমি তাহলে এবার আসি। কবিরাজ মশাই, আমি চলে এসেছি। এই নিন জড়িবুটি, আর এগুলো আমি উপহার পেয়েছি। এই নাও তিতি, খাও এই রস। তুমি সত্যিই মহান, তোমার জন্য আজ তিতি বেঁচে গেল। তোর প্রতি আমি কৃতজ্ঞ লতা। আমরা চিরঋণী হয়ে থাকলাম তোর কাছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি লতা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি আর কখনো এমন করব না, আর অহংকার করব না আমি। এসব কথা বলবেন না, আপনি বুঝতে পেরেছেন এতেই অনেক। এখন থেকে দয়া করে দুঃখী মানুষকে সাহায্য করবেন। হ্যাঁ, এখন থেকে আমি তাই করব। আমাকেও তুই ক্ষমা করে দিস লতা। দয়া করে আমাকে এসব বলে আপনারা আর লজ্জা দেবেন না। আমি তোকে ঠিকই চিনেছিলাম, তুই হলি খাঁটি সোনার চেয়েও খাঁটি। লতা তার উপহার নিয়ে মায়ের সাথে সুখে জীবন কাটাতে শুরু করে।